কিন্তু সেই নাস্তিক সরকার। প্রতিবাদ সরকার তখন তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, দেশের জনগণ তখন ফুসে উঠে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গণজাগরণ গড়ে তুলেছিল। বিএনপি নেতাকর্মীরা ওই দিন যদি আপোষ না করতো তাহলে সরকার 24 পর্যন্ত আসতে পারতো না। আপনাদের আপোষের কারণে, আপনাদের ভুলের কারণে আপনারা ফেসারত দিয়েছেন, সাথে আমাদের কটু দিয়েছেন। জাতিকে বলতে হবে, আজকে যেমন আপনি আপনার মন্ত্রীরা বলছে গণভোট অবৈধ, অর্ডিন্যান্স জারি করে গণভোট বাতিল করছে, তার অর্থ হলো আমাদের দেশের প্রধানমন্ত্রীর ভোটকে বাতিল করার জন্য অর্ডিন্যান্স আনা হয়েছে পার্লামেন্টে। এই গণভোট বাতিল করার অর্থ আপনার ভোটকে বাতিল করা। তাহলে আপনাকে স্বীকার করতে হবে যে আপনি সেদিন হা ভোটে আপনি পক্ষে ভোট দেননি। জীবন যাবে কিন্তু মাথা নত করবো না ইনশাআল্লাহ। জুলাইয়ের সাথে বেঈমানি করবো না, আর জুলাইয়ের সাথে যারা বেঈমানি করবে তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না। শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড ঘটেছিল, শাপলা চত্বরে যে গণহত্যাটা ঘটেছিল, এই শহীদদের রক্তের সাথে কিছুটা হলেও ইনসাফ করা হবে। না হলে আপনারা যারা এটা নিয়ে তালবাহানা করতেছেন, এখনো পর্যন্ত তালবাহানা করে যাচ্ছেন, কিয়ামতের দিন আপনাদের আল্লাহর কাছে হিসাব দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নাই, এটি সম্পূর্ণভাবে একটি গোষ্ঠী জনগণের উপর চাপিয়ে দিয়েছে। আমাদের দল বিএনপি এটাতে প্রথমে রাজি হয়নি, কিন্তু দেখা গেল যে বিএনপি যদি রাজি না হয় তাহলে নির্বাচনই হয় না, এরা নির্বাচন ছেড়ে বাড়ি চলে যাবে। মানে বিএনপির অনেক নেতাকর্মী জেলা উপজেলা পর্যায়ে এরকম করে মানুষের ঘরবাড়ি জায়গা জমি প্রতিষ্ঠান দখল করা শুরু করে দিয়েছে কিন্তু। তো আর এটা বিএনপি এজ এ দল, এজ এ সরকার দেখাইলো যে কিভাবে বড় প্রতিষ্ঠান দখল করতে হয়। ডক্টর ইউনূসকে ফাঁসাতে চারিদিকে রহস্যজনক উদ্যোগ। ইউনূসের বিরুদ্ধে এই মুহূর্তে ভয়াবহ ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, এই সরকারের আমলে আবার নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। আপনারা সবাই জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটি রীতিমতো দাগ উমড়ার পর্যায়ে পৌঁছে গিয়েছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে চলে যাই। ডক্টর ইউনূসকে ফাঁসাতে চারিদিকে রহস্যজনক উদ্যোগ। ইউনূসের বিরুদ্ধে এই মুহূর্তে ভয়াবহ ষড়যন্ত্র চলছে। দর্শক, বিশেষ করে হামের টিকাদানে গাফিলতির জন্য আরো নানান বিষয়ে, মানে দেশে বিদেশে বেশ কয়েকটা চক্র আছে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র চেষ্টা করছেন, ইউনূসের পৃথিবী সংকুচিত করে ফেলার চেষ্টা করছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে ইউনূস হাসছে এগুলো দেখে, এবং বিভিন্ন মিডিয়াও ইউনূসের বিরুদ্ধে লেগেছে। যেমন বসুন্ধরার মিডিয়াগুলো, যেহেতু বসুন্ধরার অনেক আকামের লাগাম টেনে ধরেছে ইউনূস, এবং আওয়ামী এস্টাবলিশমেন্ট যত আছে, পুরনো এস্টাবলিশমেন্ট যত, সবাই ইউনূসের বিরুদ্ধে খাবা। দেখেন, ইউনূসের দুর্বলতা আছে। ইউনূস শেষ পর্যন্ত বিএনপির দালালি করেছে, একটা মেটিকুলাস ডিজাইন নির্বাচন করে বিএনপিকে ক্ষমতা দিয়েছে, এবং লন্ডন বৈঠক, ওটাকে আমরা বলি লন্ডন কেলেঙ্কারি, এই লন্ডন কেলেঙ্কারি ঘটিয়েছেন। সব ঠিক আছে, কিন্তু তারপরেও ইউনূসের প্রতি মূল ক্ষোভটা ভারত এবং আওয়ামী লীগের। এই জন্য দেখবেন যে ইউনূসের ভুলের সমালোচনা, দালালি সমালোচনা, বিএনপির সাথে সমঝোতার সমালোচনা, এটা এক জিনিস। কিন্তু ইউনূসকে গ্রেপ্তার করতে হবে, তাকে দেশ ত্যাগ করতে দেওয়া যাবে না, এই সেই, তার শাস্তি হতে হবে, তার বিচার করতে হবে, এই ধরনের আলাপ যারা করে আপনি নিশ্চিত থাকেন এরা ভারতপন্থী, এরা আওয়ামী লীগ। কিন্তু এরা সরাসরি বলতে পারছে না যে আমরা ভারতপন্থী, আমরা আওয়ামী লীগ। এরা ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছে, বাট নিশ্চিত তারা ভারতপন্থী এবং তারা আওয়ামী লীগ। তো দর্শক, নানান রহস্যজনক উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। এর মাধ্যমে একটা বিষয় স্পষ্ট যে এস্টাবলিশমেন্ট যে কতটা শক্তিশালী। পুরনো এস্টাবলিশমেন্টে যে কিছু হয় নাই, তারা আওয়ামী লীগ থেকে এখন জাস্ট বিএনপির উপর সওয়ার করেছে, জাস্ট এতটুকু। কিন্তু তারা যে বহাল তবিয়াতে আছে এবং তাদের শক্তি যে অনেক, আমরা এটা দেখতে পাচ্ছি। ইউনূসের জীবন তামাতামা করে দেওয়ার চেষ্টা করছে তারা। কেন? কারণ ইউনূস সংস্কার চেয়েছেন। সংস্কার হলে ইন্ডিয়ান হেজিমনি শূন্যের কোঠায় নেমে আসতো। ক্ষমতা আওয়ামী লীগ থেকে বিএনপিতে গেলে এতে তেমন আপত্তি নাই, ডিপ স্টেট এবং নানা এস্টাবলিশমেন্ট, পুরো এস্টাবলিশমেন্টে তেমন আপত্তি নেই, কারণ তারা আগের মতোই দুর্নীতি করতে পারবে, আগের মতোই খাওয়া খাওয়ি করতে পারবে। কিন্তু সমস্যা হচ্ছে সংস্কার করলে। ইউনূস একমাত্র বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, যিনি সংস্কার উদ্যোগ নিয়েছে এবং সত্যিকার অর্থে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সাহস করেছে এবং ভারতকে শিক্ষা দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন এবং শিক্ষা দিয়েছিলেন। এই জন্য ভারত ইউনূসের পিছনে লেগে আছে। এই জন্য দেখবেন যে ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র থাকবে না। আওয়ামী লীগকে ওইভাবে তাড়িয়ে এবং আওয়ামী লীগকে নির্মূল করে, দেশে স্থিতিশীলতা না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, এটা আপনি চিন্তা করেন ইউনূস ছাড়া কার পক্ষে সম্ভব ছিল? ইউনূস হাজারো ভুল করেছেন, তারপরও কার পক্ষে সম্ভব ছিল? কে এইভাবে পারত রুখে দাঁড়াতে? ইট ওয়াজ ভেরি ইম্পসিবল, খুব কঠিন কাজ ছিল, কিন্তু ইউনূস করেছেন, ঝুঁকি নিয়েছেন। এই জন্য ইউনূস চলে যাওয়ার পরও তাকে শান্তিতে থাকতে দেওয়া হচ্ছে না। কিন্তু মজার বিষয় হচ্ছে ইউনূস এগুলো থেকে হাসছেন। প্রথমে একটু ধারণা দিই যে ভারত, আওয়ামী লীগ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দেশে বিদেশে। এই ষড়যন্ত্র করবে এটা তিনি জানতেন এবং তার সুরক্ষা তিনি আগে নিয়ে নিয়েছেন। ভারতের শক্তি কিন্তু প্রচন্ড। অনেকে বলতে পারে আরে বিএনপিকে ইউনূস ক্ষমতা এনে দিয়েছে, বিএনপি ইউনূস সম্পর্ক ঠিক থাকলে আর কে কি করবে? না, অনেকে অনেক কিছু করার চেষ্টা করবে, কারণ বিএনপি সরকারের রন্ধ্রে রন্ধ্রে ভারতপন্থী এবং তাদের মূল আকীদা আগের মতোই। এবং
ভারতের যে সফট পাওয়ার আপনি অবাক হবেন। ভারত আমেরিকাকে ম্যানেজ করতে পারে, এমনকি অনেক অনেক ইউরোপের চাইতে ভারতের শক্তি বেশি। ভারতকে আমরা অনেক কিছু বলি, বাট ভারত এমন একটা রাষ্ট্র, তারা যদি সাম্প্রদায়িকতা ছাড়তে পারে, অদূর ভবিষ্যতে তাদের পক্ষে সুপার পাওয়ার হওয়া সম্ভব। আমেরিকা চীনকে ছাড়িয়ে দেওয়া সম্ভব। ভারত যদি তাদের প্রতিবেশী দেশগুলোকে পুরোপুরি আস্থায় নিয়ে চলতে পারে, এসব ফাজলামি না করে, যেমন কানাডার সাথে মেক্সিকোর সাথে যুক্তরাষ্ট্রের চমৎকার সম্পর্ক, তো এরকম যদি চমৎকার সম্পর্ক বাংলাদেশের সাথে, পাকিস্তানের সাথে, চীনের সাথে, নেপাল, ভুটান, শ্রীলঙ্কার সাথে, আফগানিস্তানের সাথে, মিয়ানমারের সাথে ভারতের হয়, এবং এই যে হিন্দু মুসলিম বিভেদ এগুলো ছেড়ে যদি ইউরোপ আমেরিকার মতো উদার হতে পারে, অসাম্প্রদায়িক হতে পারে, ভারতের এত মেধা ভারতের লোকজনের, তাদের পক্ষে সুপার পাওয়ার হওয়া সম্ভব। আমি ভারতের লোকজনের সাথে মিশেছি, গভীরভাবে মিশেছি। আমার অনেক বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল ইন্ডিয়ান, ইউরোপের আমেরিকার লোকজনের সাথে মিশেছি, ইউরোপের বিভিন্ন দেশের অনেক আমার বন্ধু বান্ধব আছে। প্রকৃতপক্ষে আমি কম্পেয়ার করে দেখেছি, ইন্ডিয়ান লোকগুলো আসলে জিনিয়াস মাল। এবং যুক্তরাষ্ট্রে যান, ইউরোপে যান, বিভিন্ন বড় বড় টেক জায়ান্ট এবং বিভিন্ন এনজিও, বিভিন্ন প্রযুক্তি কোম্পানি, এমনকি ইউরোপের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এগুলো দেখবেন যে ভারতীয় বংশোদ্ভূত। ক্রিকেটার, যত জিনিয়াস পার্সন ইউরোপ আমেরিকায় বেশিরভাগই ভারতীয় বংশোদ্ভূত কিংবা সরাসরি ভারতীয়। আর ভারতীয় বংশোদ্ভূত যারা, তারা হয়তো বা জন্মগ্রহণ করেছেন ওই দেশে, কিন্তু বাবা কিংবা মা একজন ইন্ডিয়ান ছিল, তিনি ওই দেশের নাগরিক, ওই দেশের প্রধানমন্ত্রী হয়েছে, যেমন ঋষি সুনাক ছিলেন, কিন্তু তার যে পূর্বপুরুষের পিতৃভূমি বা মাতৃভূমি, তার প্রতি তার ভালোবাসা, আবেগ, এটা নষ্ট হয়নি। তিনি ভারতের দালালি আজীবন করেন এবং করবেন। তো ভারত কিন্তু এইভাবে পৃথিবী জয় করছে। তো সেখানে যেহেতু সারা পৃথিবীতে ভারতের প্রচন্ড শক্তি, এই জন্য ভারত অনেক কিছুই করতে পারে। এই জন্য সরকারকে পদে পদে ব্যর্থ করে দিয়েছে, পদে পদে আটকে দিয়েছে এই ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট। কারণ সারা পৃথিবীতে ইন্ডিয়া আছে, আমেরিকার সাথে সম্পর্ক আটকে দিতে পেরেছে ইন্ডিয়া। অতএব ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র এটা একদম ছোটও নয়। যেহেতু ইউনুসের আবার ইন্টারন্যাশনাল ওরিয়েন্টেশন এখন এরকম দরকার নেই, যেমন ইউনুস জাতিসংঘের মহাসচিব হওয়ার যোগ্যতা রাখতেন, কিন্তু ইন্ডিয়া এটা ঠেকিয়ে দেবে, ইন্ডিয়ার কারণে এটা পারবে না, নইলে হয়তো ইউনুস সাহস করতেন। আরো হয়তো আন্তর্জাতিক কোনো বড় সংস্থার চেয়ারম্যান, প্রেসিডেন্ট, এরকম কোয়ালিটি বা এরকম গ্রহণযোগ্যতা ইউনুসের আছে। কিন্তু ভারতের সাথে যে ঝামেলাটা গিয়েছেন, ইউনুস প্রধান উপদেষ্টা হওয়ার আগে কিন্তু ভারতের সাথে অত ঝামেলা তার ছিল না, কারণ ভারত তাকে বিভিন্ন উপাধি দিত, তাকে দাওয়াত দিত, অনেক কিছুই হতো। কিন্তু ঝামেলাটা বেঁচেছে প্রধান উপদেষ্টা হওয়ার পর, আওয়ামী লীগকে সাইজ করতে চায়। এই জন্য ইউনুসের অনেক কিছুই ভারতের এই সফট পাওয়ার তার বন্ধ করে দিবে। আর বাংলাদেশে দেখেন, আপনি নিশ্চিত থাকেন, বাংলাদেশে যারা ইউনুসের বিচার চাচ্ছে এরা সবাই আওয়ামী লীগ বা আওয়ামী লীগের প্রয়োজন। এই জন্য ইউনুসের বিচারের দাবিতে হামের টিকা দেয়, গাফিলতি বা এইসব নানান কিছুতে ইউনুসের বিচারের দাবিতে যত মানববন্ধন বা যা হচ্ছে, সবগুলো নেপথ্যে খোঁজ নেন আওয়ামী লীগ আছে। দেখেন, হ্যাঁ, হামের টিকা দেন, গাফিলতি, এই গাফিলতি আমাদের কালেকটিভ গাফিলতি, আমাদের ব্যুরোক্রেটিক গাফিলতি, এবং যদি থেকে থাকে ওটা স্বাস্থ্যমন্ত্রীকে ধরবেন। কিন্তু না, স্বাস্থ্যমন্ত্রীর নাম কেউ জানে না, যে স্বাস্থ্য উপদেষ্টা কে ছিল এবং তিনি হামের টিকা কিনতে গাফিলতি করেছেন, কি করেছেন কি, এগুলো নিয়ে কোনো গবেষণা নেই। সমস্ত গবেষণা ইউনুসের বিরুদ্ধে। মানববন্ধনে তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টার ছবিও নেই, আছে ইউনুসের প্লাকার্ডে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর হামের মৃত্যু জবাবদিহিতা নিশ্চিতে দাবি ছাত্রমন্ত্রী, সেখানে যত গালি সব ইউনুসকে, যত সমালোচনা সব ইউনুসের দিকে, অন্য কারোর প্রতি কোনো সমালোচনা নেই বা স্বাস্থ্যমন্ত্রীকে নেই, এটা উদ্দেশ্যমূলক। কিন্তু মজার বিষয় হচ্ছে, আমার মনে হয় যে বিএনপি এমন জায়গায় ধরা এবং ইউনুস তার নিরাপত্তা এমনভাবে নিশ্চিত করেছেন, এমনভাবে সব সেটআপ দিয়ে দিয়েছেন, চালাক তো, যে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি কিনে ইউনুসকে রাষ্ট্রপতি বানাতে বাধ্য হয়। তাহলে আপনাদের এই ষড়যন্ত্র মাঠে মারা যাবে, সম্ভাবনা আছে, অসম্ভব নয়। বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, এই সরকারের আমলে আবার নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। আপনারা সবাই জানেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটি রীতিমতো দাগ উমড়ার পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সেই সম্পর্কের ভিত্তিতে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের পর্যটন, আমাদের চিকিৎসা ভিসা থেকে শুরু করে ভারতের সঙ্গে যে সকল চলমান বিষয় গত 17 বছরে রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছিল, তা রীতিমতো বন্ধ হয়ে গিয়েছে এবং এখনও পর্যন্ত সীমিত আকারে খুব অল্প পর্যায়ে সেগুলো চালু আছে। যেমন ধরুন, আমরা ভারতের বড় বড় যে বন্দরগুলো, যেগুলো আমাদের প্রয়োজন, সেগুলোকে আমরা ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারতাম এবং বছরে না হলেও $1.5 বিলিয়ন অথবা $1 বিলিয়ন, নট লেস দেন $1.5 বিলিয়ন আমরা বাণিজ্যিক সুবিধা পেতাম। আমাদের দেশ থেকে আমরা যখন এক্সপোর্ট করতে গিয়ে এখানে আমাদের ঢাকা বিমানবন্দর বা আমাদের চট্টগ্রাম বন্দর থেকে যে সকল এয়ারে অথবা সিতে যে সকল শিপমেন্ট ইউরোপে যায়, আমেরিকাতে যায়, আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে তাড়াহুড়োর কারণে বা অন্য বিভিন্ন কারণে আমরা সেই শিডিউলগুলো রক্ষা করতে পারিনি। জাস্ট উদাহরণ, যদি চট্টগ্রাম বন্দর থেকে একটি কন্টেনার বা একটা জাহাজ আমরা ইস্ট কোস্টে পাঠাতে চাই আমেরিকাতে, তো সেক্ষেত্রে কাট আপ টাইম ধরুন 30 দিন। এখন আমাদের গার্মেন্টস মালিকরা দেখা গেল যে এই কাট আপ টাইমের মধ্যে তাদের হাতের সময় আছে 15 দিনের, কারণ হলো প্রোডাকশনে তাদের দেরি হয়েছে। এখন 15 দিনের মধ্যে সে কোনো, যাকে বলা হয়, সিতে এই মাল পাঠাতে পারছে না, মানে সমুদ্রের পথে মাল পাঠাতে পারছে না, তাকে এয়ারে পাঠাতে হবে। তো এয়ারে যদি পাঠাতে হয়, তাহলে সিতে যদি মালের ভাড়া হয় $1000, এয়ারে এটির ভাড়া হয়ে যাবে $10,000, জাস্ট 10 টাইমস। তখন সেই কাজ করে কি, বাংলাদেশ থেকে এই মালটি সমুদ্রপথে বাই ট্রাকে অথবা বাই এয়ারে সে কলকাতাতে, নাবাসিবাতে, মুম্বাইতে, অন্য যে কোনো একটা সমুদ্র অথবা বিমানবন্দরে সে পাঠিয়ে দেয়।
তারপরে সে এটাকে ওই কাঙ্ক্ষিত গন্তব্যে ইউরোপে বা আমেরিকাতে পাঠায় দেয়। এতে করে তার যে টাকা সেভ হয়, আমাদের যে লাভ হয়, আমরা হিসাব করে দেখেছি বছরে $1.5 বিলিয়ন, অর্থাৎ প্রায় 16 থেকে 17,000 কোটি টাকা বাংলাদেশের লাভ হয়। এটা এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুটো মিলিয়ে। একইভাবে আবার আমরা যে মালগুলো চায়না, মানে বিশেষ করে ইউরোপ থেকে আনি, আমেরিকা থেকে আনি, ইভেন মিডল ইস্ট থেকে আনি। তো মিডল ইস্ট থেকে যে মালগুলো আনি সেগুলোর যে জাহাজের ফ্রিকোয়েন্সি চট্টগ্রাম বন্দরের সাথে, সেই বন্দরের সাথে ফ্রিকোয়েন্সিটা আমাদের মেলে না। এই জাহাজগুলো মধ্যপ্রাচ্য থেকে কখনো শ্রীলঙ্কা হয়ে আসে, কখনো কলম্বো হয়ে আসে, ইভেন সাংহাই থেকে যে মালগুলো আসে সেগুলো এই ট্রানজিট হয়ে আসার কারণে ক্ষেত্র বিশেষে 1.5 মাস সময় লাগে। এজন্য ভাড়া কম পাওয়ার জন্য অনেক ক্ষেত্রে আমরা করি কি, ফ্রিকোয়েন্সি সাংহাই থেকে দেখা গেল কলকাতাতে হলদিয়া পোর্টে, সাংহাই থেকে মুম্বাই পোর্টে যে শিপমেন্টগুলো আসে সেখান থেকে আমরা আবার বাংলাদেশে নিয়ে আসি ফ্রিকোয়েন্টলি। এভাবে আমরা গত 10-15 বছর ধরে ভারতের এই সুযোগগুলো পাচ্ছিলাম। বিনিময়ে ভারত আমাদের কাছ থেকে কী পাচ্ছিল সেটা আপনারা জানেন ভালো। এখানে মূল ব্যাপার হলো যে আমরা তাদেরকে সব ট্রানজিট দিয়ে রেখেছিলাম, কিন্তু আমাদের দেশের সঙ্গে ভারতের যে ব্যবসায়িক সুযোগ সুবিধা, সেখানে চট্টগ্রাম বন্দর বা মংলা বন্দর ব্যবহার করে তাদের 7 সিস্টারে তারা যে লজিস্টিক সাপোর্ট দেওয়ার কথা চিন্তা করছিল সেটা আসলে ভারতের জন্য কখনোই ভায়াবল হয়নি। টিল না, হয়তো ভবিষ্যতে হতো। অথবা আমরা যে ভৈরব যে বন্দর, আশুগঞ্জ ভৈরব যে বন্দর, নদী বন্দর, এটাকে ভারত ব্যবহার করে এখান থেকে কার্গোতে তারা কলকাতা থেকে মাল পাঠাতো। এই মালগুলো আবার বাই রোডে সেই কুমিল্লা হয়ে তারপরে সেটা সেই সীমান্তে যাকে বলা হয় আগরতলা চলে যেত। তো এটা ওদের ছিল, কিন্তু এটাও যে খুব বেশি ভায়াবল হয়েছে, নট লাইক দ্যাট। এর বাইরে বাংলাদেশ থেকে বাসে করে কলকাতাতে যাওয়া যেত, কলকাতা থেকে বাসে, এটা রেসিপ্রোকাল ছিল, আমাদেরও লাভ হতো, ওদেরও লাভ হতো। আবার বাংলাদেশ থেকে ট্রেনে করে সেই কলকাতাতে যাওয়া হতো, না মানে লঞ্চে করে, আবার কলকাতা থেকে লঞ্চে বা স্টিমারে করে ঢাকা আসা যেত। এই কাজগুলো শুরু হয়েছিল, কিন্তু এগুলো ব্যাপকভাবে চালু হয়নি এবং এই বিষয়গুলো ছিল আসলে রেসিপ্রোকাল। কিন্তু ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক যে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে 1 নম্বর হলো যে আমাদের ছিটমহল যে সমস্যাগুলো ছিল সেই সমস্যা শূন্য। এটা পৃথিবীর ইতিহাসে এক অনন্য ঘটনা। শেখ হাসিনাকে আপনি যত গালাগাল করেন না কেন, এই একটা বিষয়ের জন্য তাকে পুরস্কৃত করতে হবে, ধন্যবাদ দিতে হবে, যে বাংলাদেশের সাথে ভারতের যে ছিটমহল সমস্যা, এরকম সমস্যা সারা দুনিয়াতে লক্ষ লক্ষ সমস্যা রয়েছে, যেটি 100 বছরও রিজলভ হয়নি, 50 বছরও হয়নি। কিন্তু বাংলাদেশের ছিটমহল সমস্যা যেভাবে শেখ হাসিনার জামানাতে নিষ্পত্তি হয়েছে, এটি বিরল। 1। 2 নম্বর হলো যে ভারতের সঙ্গে আমাদের যে সীমান্তে বেরুবাড়ি, আঙ্গরপোতা, দহগ্রাম, এটা নিয়ে যে সমস্যা ছিল, সেখানে যে আমরা নতুন রেশিডিউল অ্যাটলিস্ট 8 থেকে 10,000 বর্গ কিলোমিটার এলাকা, 10,000 বর্গ কিলোমিটার এলাকা আমরা পেয়েছি ভারতের কাছ থেকে। চিন্তা করতে পারেন 10,000 বর্গ কিলোমিটার এলাকা, কম বেশি হতে পারে, জাস্ট আমি একটা বললাম, ধরুন 1,000 বর্গ কিলোমিটার এলাকা, ধরুন 1 বর্গ কিলোমিটার এলাকা আমরা এটা ভারত থেকে পেয়েছি। আচ্ছা, এরপরে ভারতের সঙ্গে মায়ানমারের সঙ্গে আমাদের যে সমুদ্র বিরোধ ছিল, সেই বিরোধে শেখ হাসিনার জামানাতে একটা নিদারুণভাবে আমরা একটা ভালো ফলাফল পেয়েছি, চমৎকার একটি ফলাফল পেয়েছি। এখনও কিছু আনসেটেল বিষয় আছে। তো এই বিষয়গুলো নিয়ে ভারতের সাথে রেল ট্রানজিট, অন্যান্য যে বিষয়গুলো ছিল, সেইগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে এসে একেবারে সব মুক্তবে পড়ে। কেবলমাত্র আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আমদানি রপ্তানিতে ধস নেমেছে। বাংলাদেশ থেকে ভারতে যে আমরা রপ্তানি করতাম বিনা শুল্কে, একেবারে সম্পূর্ণ বিনা শুল্কে, সেটা বন্ধ হয়ে গেছে। আর ভারত থেকে আমরা যে সকল পণ্য আনতাম, সেই সকল পণ্য আমরা আনছি, বিকজ ওইগুলো ছাড়া আমাদেরও চলবে না আর ভারতেরও চলবে না। তো এই জায়গাগুলোতে আমাদের কস্টিং অনেক বেড়ে গেছে এবং ভারতের এই বেপরোয়া এক্সপোর্টের কারণে আমাদের যে স্পিনিং মিলগুলো, এগুলো সব নষ্ট হয়ে গেছে। এত কিছুর পরেও ভারতের সাথে আমাদের যে সম্পর্কটি, সেই সম্পর্কটি বর্তমান সরকারের ছিল টপ প্রায়োরিটি। এর কারণ হলো যে আমাদের ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মন মানসিকতা, এমনকি বিনোদন, এগুলোর সঙ্গে ভারতের যে একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। আমাদের বাংলাদেশের ভিক্ষুকরা ভারতে যায় ভিক্ষা করতে, সারাদিন ভিক্ষা করে চলে আসে। ভারতের ভিক্ষুকরা বাংলাদেশে আসে ভিক্ষা করতে এবং সীমান্তে তারা ভিক্ষা টিকা করে চলে যায়। সীমান্তে বিভিন্ন জায়গাতে অন্ততপক্ষে 10 লাখ লোক রয়েছে যাদের এই সীমান্ত বাণিজ্যের উপর নির্ভর করে। বাংলাদেশের কাঁচামরিচ ভারতে পাঠাবে, ভারতের ডিম বাংলাদেশে আনবে এবং ডেইলি এই কাজ করে এক একজনের 500, 1000, 2000, 5000 টাকা লাভ হচ্ছে। এগুলো নিয়ে সিন্ডিকেট আছে, বড় বড় চোরাকারবারি গ্রুপ আছে। সীমান্তে 10 লক্ষ লোক মোটামুটি এই শেখ হাসিনার পতনের পরে রীতিমতো মানে না খেয়ে মরার মতো অবস্থা তৈরি হয়েছে। সব মিলিয়ে একটা ব্যালেন্স তৈরি করার জন্য ভারতের সাথে যে সম্পর্ক, এটি এই সরকারের একটা প্রায়োরিটি সম্পর্ক ছিল, কিন্তু এটি হয়নি। এটি বরং এখন বুমেরাং হয়ে গেছে। যে দৃশ্য আমরা দেখছি বা যেসব কথাবার্তা শুনছি, তাতে করে মনে হচ্ছে যে খুব দ্রুত এবং সহসা ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না। এখন এই সম্পর্কটা কী কারণে হলো? তারেক রহমান সাহেবের সঙ্গে তো ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে, ভালো হবে, এবং এইভাবে একটা চুক্তি, এভাবে একটা কথাবার্তা বলেই তো সেখান থেকে আনা হয়েছিল। এরকম তো বাজারে প্রচলিত আছে, সত্য মিথ্যা বিএনপি ভালো বলতে পারবে। তো সেক্ষেত্রে কেন এরকম হলো, এটা প্রশ্ন। অনেকে বলার চেষ্টা করছে যে বিএনপি ক্ষমতা লাভ করার সাথে সাথে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার যে আইনটি পাশ করেছে, যার মাধ্যমে আওয়ামী লীগকে এখন একেবারে পার্লামেন্টে আইন করে রাজনীতি করতে নিষিদ্ধ করা হয়েছে, এটা ভারত ভালোভাবে নেয়নি। মানে শুধু ভারত ভালোভাবে না, এটাকে ভারত মনে করছে তাদের সাথে একটা অপমানজনক একটা অবস্থা। এর কারণ হলো, যদি তারেক রহমান সাহেবের সঙ্গে ভারতের আসলে কোনো কথা হয়ে থাকে, ভারত যদি আসলে থাকে কোনো গ্রিন সিগন্যাল দিয়ে থাকে, তাহলে এখানে তাদের যারা বন্ধু, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, তাদেরকে পুনর্বাসন করা, তাদেরকে একটা করিডোর দেওয়া, তাদেরকে একটা সুযোগ দেওয়া, এই কাজগুলো বিএনপির কাছে সঙ্গত কারণে ভারত দাবি করেছিল বা ভারত এই প্রস্তাবগুলো রেখেছিল। যেহেতু সেই জিনিসগুলো করা হয়নি, তো সঙ্গত কারণেই যাকে বলা হয় ভারত রাগ করবে, নিঃসন্দেহে ভারত রাগ করবে।
এবং বাস্তবে সেই জিনিসটাই ঘটেছে। এবং এখন আমরা যে দৃশ্য দেখতে পাচ্ছি যে সরকার ক্রমশ চীনের দিকে ঝুঁকে যাচ্ছে, সরকার ক্রমশ আমেরিকার দিকে ঝুঁকে যাচ্ছে। এখন আমেরিকা এবং চীন এই দুটো তো কোনো অবস্থাতেই আপনি একত্রে রাখতে পারবেন না। আপনি আমেরিকাকে যদি আরও 1000টা প্লেন কিনেন, বাংলাদেশে তেল গ্যাস সব কিছু দিয়ে দেন, কিন্তু যদি আপনি চীনের সাথে বন্ধুত্ব করতে চান, দহরম মহরম করতে চান, এটা আমেরিকা কোনো অবস্থাতেই মেনে নেবে না। তো এই যে কূটনীতির যেটা ব্যালেন্স, সেই ব্যালেন্সটা যেটা ধরুন জাপান পারে, যেটা ভারত পারে, এমনকি যেটা পাকিস্তান পারে, সেটা আসলে বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। একদিকে আপনি চীনকে রাখবেন, আরেকদিকে ভারত রাখবেন, অন্যদিকে আমেরিকার সঙ্গে সমানে খেলবেন, যেটা শেখ হাসিনা চেষ্টা করেছিলেন, টিকেছিলেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত সফল হতে পারেননি। তো সেই দিক থেকে যে নতুন সরকার, তাকে যে কোনো একটি রাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক স্থাপন করতে হবে। ইট মাইট বি ইউএসএ, ইট মাইট বি চায়না, ইট মাইট বি দিল্লি। যেভাবে এখন ধরুন সৌদি আরব টিকে আছে আমেরিকার উপর নির্ভর করে, উত্তর কোরিয়া টিকে আছে চীনের উপর নির্ভর করে, শ্রীলঙ্কা টিকে আছে চীনের উপর নির্ভর করে, মায়ানমারকে তো পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিত আমেরিকা। তাদের বার্মা অ্যাক্ট অনুযায়ী সর্বোচ্চ দরকার হলে মায়ানমারকে শেষ করে দিত। পৃথিবীতে মানে যে কটি রাষ্ট্রকে, অন্য টপ 5 যে রাষ্ট্রকে তারা শত্রু রাষ্ট্র মনে করে, তার মধ্যে মায়ানমার অন্যতম। 5টি শত্রু রাষ্ট্রের মধ্যে আমেরিকার। তো সেখানে মায়ানমারে তারা কিছু করতে পারছে না শুধুমাত্র চীনের কারণে। এবং এই যে বাংলাদেশের যে রোহিঙ্গা সমস্যা, এখানে জাতিসংঘের মাধ্যমে যে খেলাধুলা হচ্ছে, এখানে যে ডিপ স্টেট পলিসি হচ্ছে, এখানে যে আমাদের শান্তি দাদু শান্তি দাদি তারা যে ক্ষমতায় আসছেন, এটার পেছনে মূলত এই যে বার্মা অ্যাক্টের মাস্টার প্ল্যান এবং মায়ানমারকে অস্থির করার একটা মাস্টার প্ল্যান রয়েছে। তো সেই জায়গাতেও মায়ানমার টিকে আছে চীনের উপর ভরসা করে। এবং চীন এতটা শক্তিশালী, তারা মায়ানমারে এই মুহূর্তে অন্তত 10টা গ্রুপ রয়েছে পরস্পরের সাথে যুদ্ধ করছে। তারপরে এই 10টা গ্রুপের সাথে কিন্তু সেই মুরব্বী হিসেবে সম্পর্ক রক্ষা করে চলছে। তো এনিওয়ে, বাংলাদেশে প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।